আমি বরাবরই দেখেছি যে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ যে কোনো সিজনে পাহাড় আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে। আর সেই নীল আকাশ, সবুজ পাহাড় আর মেঘের ঘন সাদায় মোড়া ওই অদৃশ্য চুম্বকের টানে আমি পাগলের মতো বারবার ছুটে যাই পাহাড়ে। আর পাহাড় ছাড়া আমি আর ইলিশ ছাড়া পদ্মা নদী, এটা প্রায় একই ব্যাপার। আর ঠিক আবারও সেই পাহাড়ের টানে এবারেও এসে হাজির হয়েছি এমনই একটা ছোট্ট, মিষ্টি, সুন্দর অফবিট পাহাড়ি গ্রামে, যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে যেমন দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, ঠিক তেমনই ঘন মেঘের আড়ালে হারিয়ে যাওয়া সাপের মতো আঁকাবাঁকা তিস্তা নদী। কিংবা চারদিকে কখনো নীল আকাশ, আবার কখনো ঘন বাদলা মেঘের ছোটাছুটি, আবার সন্ধ্যায় মিটি মিটি হাজারো জোনাকির মতো আলোয় সেজে ওঠা একটা গোটা পাহাড়। আর এই সবের সাথে এমন একটা দারুণ হোমস্টে, যেখান থেকে চারপাশে এই সব কিছুকে হাত বাড়ালে পাওয়া যায়। জানি সবার হাতে সময় তো খুবই অল্প, তাই দেরি না করে চলুন এবারে শুরু করি সেন ডায়েরির পাতায় একটা মিষ্টি পাহাড়ি গ্রামের ছোট্ট একটা গল্প। আজ 22শে মার্চ, মেঘলা আকাশ আর বেঙ্গল সাফারির ঘন সবুজের বুক চিরে পুরো দমে ছুটে চলেছে আমার স্কুটি। শহরের যান্ত্রিক জীবন পেরিয়ে নর্থ বেঙ্গল সফরের প্রথম সবুজের হাতছানির শুরু কিন্তু এখান থেকেই। স্কুটির চাকার সাথে গল্পটা আরও এগোবে ঠিকই, তবে শুরুটা এখান থেকে নয় কিন্তু। একটু ফ্ল্যাশব্যাকে ঘুরে এলে কেমন হয়? চলো। কলকাতায় থার্মোমিটারের পারদ বলছে 36 ডিগ্রি। গরম, প্রচণ্ড গরম। ঠান্ডা চাই, ঠান্ডা। গরমেতে ছটফট, ক্যালকাটা ভেরি হট। তাহলে উপায়? কোথায় পালানো যায়? ভাবতে ভাবতেই দিমাগ কি বাত্তি জ্বালি। পাহাড়, আবার কোথায়? কিন্তু লোকেশন? ভাবতে ভাবতেই হাতের কাছে পেয়ে গেলাম একটা দারুণ অফবিট স্পট। ব্যাস, হয়ে গেল প্ল্যান। সকাল থেকেই বাদ সাধল মেঘলা আকাশ আর প্রচণ্ড অফিসের চাপ। দেরিও হয়ে গেল বেরোতে, তাই গায়ে মাঝে মাঝে বৃষ্টির ছিটে ছাটা পর্ব আর র্যাপিডো দাদার প্রায় 1 ঘন্টার একটা লম্বা ঘোড়দৌড় সেরে যখন এসপ্ল্যানেডে পৌঁছালাম, বাস ছাড়তে তখন মাত্র 4 মিনিট বাকি। জয় গুরু। আর কি, এবার ঠাকুরের নাম করে এসপ্ল্যানেড থেকে সন্ধে 6টার আতিয়ানা ট্রাভেলসের ভলভো বাসে চেপে রওনা হয়ে যাওয়া। তার ঠিক 3 ঘন্টা পর সেই কৃষ্ণনগরে মাত্র 20 মিনিটের জন্য একটা ডিনার ব্রেক, আর সেটা সেরে বাসের আবার এই রাতের দৌড়। তারপর ভোরবেলাতে ডালখোলা স্টপেজে একটা 10 মিনিটের চা ব্রেক দিয়ে আবার লম্বা সফর। আর সব শেষে চারপাশের সদ্য সকালের আবছা আলোয় হালকা সবুজে চোখ জুড়াতে জুড়াতে সকাল 7:30টায় শিলিগুড়িতে এসে নেমে পড়া। ব্যাস। পরের প্ল্যানটাও পুরো সেট ছিল, কিন্তু বাদ সাধলো আবার সেই বৃষ্টি। পাক্কা 1 ঘন্টা লেট। তাই বৃষ্টি থামতেই গোয়ান কোম্পানি থেকে ভাড়া করা স্কুটিটা নিয়ে এক দৌড়ে চললাম সেই পরিচিত বেঙ্গল সাফারির রাস্তা ধরে সেবকের দিকে। আর কথা নয়, এবার জাস্ট এনজয়। Bolts of lightning, pouring rain, crescent moon has taken itself far away to lay down. One more lazy dream. I can't sleep. It used to cut. এখন বৃষ্টির সিজন নয়, তবে হালকা বৃষ্টি হচ্ছে। আর এই হালকা বৃষ্টিতে এই গাছপালাগুলো ধুয়ে গিয়ে এত পরিষ্কার চকচকে সবুজ হয়ে গেছে, দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। চারপাশে প্রচুর গাড়ি যাচ্ছে। আমি জানি না আমার কথা কতটা শোনা যাবে, তবে এটুকু বলতে পারি
যে নর্থ বেঙ্গলে এলে এই যে বেঙ্গল সাফারির এই যে ছোট্ট ট্রিপটা আমাকে এত সুন্দর করে বেঙ্গল সাফারি ওয়েলকাম করে যে সত্যি মন ভরে যায়। যাই হোক, আমি এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ খিদে পেয়ে গেছে প্রচণ্ড, দেরিও হয়ে গেছে এই বৃষ্টির চক্করে বেরোতে গিয়ে। চটপট যাব সেবক রোডের ওখানে, ঝটপট খাবো, প্রচণ্ড খিদে পাচ্ছে। চলুন যাওয়া যাক, দাঁড়াবো না আর। ও হ্যাঁ, আমাদের আজকের গন্তব্য কালিম্পংয়ের ওয়ান অফ দ্য বেস্ট অফবিট স্পটস পানবুদারা। শিলিগুড়ি থেকে মাত্র 40 কিলোমিটার, সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। আপনি শেয়ার গাড়িতে কালীঝোড়া মোড় পৌঁছে সেখান থেকে আবার শেয়ারে পৌঁছে যেতে পারেন, অথবা হোমস্টের গাড়ি আপনাকে শিলিগুড়ি থেকে পিক আপ করে নিতে পারে। ওহো, কথায় কথায় আমি কিন্তু চারপাশের এই পাহাড়ি সবুজ আর ডান পাশে তিস্তা থেকে চোখ সরাচ্ছি না, কারণ এই ল্যান্ডস্কেপ মিস মানে অনেকটাই মিস। ওই যে দেখুন সামনে করোনেশন ব্রিজ, ওখান থেকে তিস্তাকে দেখার নেশাটাই কিন্তু আলাদা। Well, heading to the silver moon, made the ocean say, I thought that I would feel brand new, but trouble's on the way. And I know that there's a solitary life that's filled with peace, and sometimes a man just needs a wife. এবারে সামনে পড়লো কালীঝোড়া ড্যাম। Break my, ছবি ভিডিও এসব তোলা বারণ কিন্তু। break my bones. ড্যাম পেরোতেই তিস্তাকে এবার বাঁদিকে রেখে প্রকৃতির নতুন খেলা দেখানো শুরু। সেবক রোডের ভিড়, জ্যাম, কোলাহল এখন কিন্তু আর চোখে পড়ছে না, বরং সাপের মতো এঁকে বেঁকে ওঠা একটা নির্জন পাহাড়ি চড়াই রাস্তা ধরে চলতে চলতে যা সামনে চোখে পড়ছে সেটা এক কথায় অপূর্ব। No, it's much too late to try to make amends for all those careless nights. Brought the darkest days. মানে নিস্তব্ধতারও যে একটা অদ্ভুত শব্দ হয় সেটা এখানে এলে বোঝা যাচ্ছে। কি অদ্ভুত লাগছে এই জায়গাটা। আমি এই নিয়ে এখানে এই রাস্তাতে এটা আমার 3বার আসা, তৃতীয়বার। আমি প্রত্যেকবার এই জায়গাটাকে অদ্ভুতভাবে ভালোবেসে ফেলি। মানে চারদিকে আমি যদি আমার কথাটাকে বন্ধ করে দিই তাহলে চারদিকে ঝিঁঝি পোকার আওয়াজ, দূরে একটা পাখি কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে, এক টোনে ডেকে যাচ্ছে, আর এই ঝিঁঝি পোকা, পাখি আর এই হাওয়ায় পাতার শব্দ, আর দূরে ওই যে তিস্তার জলের শব্দ যেখান থেকে আমরা এক্ষুনি এলাম। এই শব্দগুলো বাদ দিয়ে এখানে আর কিচ্ছু শোনা যাচ্ছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না। আমি আস্তে কথা বলছি কারণ এই নিস্তব্ধতাটাকে না প্রচণ্ড রকমভাবে ফিল করছি। দারুণ লাগছে, জাস্ট দারুণ। আপনারা যারা এই রুট দিয়ে যাবেন, যারা এই দিক দিয়ে ট্রাভেল করবেন আর কি, পানপুর দিক দিয়ে, আমি বলবো অবশ্যই এই জায়গাটাতে একবার দাঁড়িয়ে যাবেন। এটা পিওরলি সাইলেন্ট জোন। আমার নিজেরই কথা বলা উচিত না, ছেড়ে দিন, এই ফিলটা নিই। না, কিন্তু এবারে আর দাঁড়ানো যাবে না। উল্টো দিকের পাহাড়টা পুরো মেঘে ছেয়ে আসছে, মানে এক্ষুনি বৃষ্টি নামবে। আর দাঁড়িয়ে লাভ নেই, হোমস্টে যেতে হবে। চলুন যাওয়া যাক। ম্যাপ বলছে আর মাত্র 3 কিলোমিটার বাকি। চারপাশের ল্যান্ডস্কেপ আর টেম্পারেচার বলছে গোটা দিনটা মুখ ভার করেই থাকবে। সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা জানি না, তবে ওই যে সামনের স্পটটা দেখতে পাচ্ছেন ওখানকার একটা বিশেষত্ব আছে, সেটা একটু পরে এসে দেখাবো আপনাদের। আপাতত হোমস্টে পৌঁছাতে হবে ঝটপট। আর ওই যে দেখুন দূরে ওই পাহাড়ি ল্যান্ডস্কেপটা, কি অদ্ভুত লাগছে, দারুণ না? আরো একটু এগোই, চলুন।
কারণ মনে হচ্ছে দূরে ওই যে হোমস্টেটা দেখা যাচ্ছে ওটাই আমার আজকের ঠিকানা, মঞ্জুশ্রী রিট্রিট। এক রাশ বাদলা মেঘের সাথে আমাকে ওয়েলকাম করলো আমাদের হোমস্টে। বিশাল বড় প্রপার্টি। ঢুকলেই ডান দিকে 3টে কটেজ, 6টা রুম, তার পাশেই রয়েছে রিসেপশন, ডাইনিং রুম আর কিচেন, সামনে বিশাল বড় পার্কিং। আর দূরে ওই যে কটেজটা ওটা হচ্ছে প্রিমিয়াম কটেজ, যেখান থেকে বাঁ দিকে কাঞ্চনজঙ্ঘা আর সানসেট আর ডান দিকে সানরাইজ দেখার অপূর্ব সুযোগ। শুধু তাই নয়, পাশ থেকে নিচে নেমে গেলে সেখানেও 6টা কটেজ, ইস্ট ওয়েস্ট ফেসিং, সাথে বাইরে বসার জায়গা, বারবিকিউ সেট আপ, আউটার ডেকোরেশন, সবকিছু মিলিয়ে এলাহি ব্যাপার। আর তারই সাথে এই মেঘলা দিনে পাহাড়ের গা ঘেঁষে ঘন কালো মেঘেদের ছোটাছুটি, সব মিলিয়ে আপনার একটা গোটা 24 ঘন্টা কিন্তু স্পেশাল হয়ে উঠতেই পারে, তাতে কোনো সন্দেহ নেই। চারদিক দেখে নেওয়ার আগে নিজের রুমটা দেখে নি। এইটা হচ্ছে আমার রুম 1 নম্বর। ওয়াও, হো 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 হো, আরে সেরা রুম তো, দারুণ দারুণ। কেন দারুণ বললাম তার স্পেশালিটি হচ্ছে এইটা। ওহো, ঘর থেকে বসে মানে জাস্ট বিছানা থেকে বসে পিছনে এরকম জানলার দিকে তাকালে এরকম ভাবে ভিউটা পাওয়া যায় পাহাড়ের। অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব অপূর্ব, অসাধারণ। আমার একটা বাজে দোষ আছে, আমার কোনো কিছু যদি বেশি ভালো লেগে যায় আমি এক জিনিসকে 2-3 বার রিপিট করি, এখানেও তাই হচ্ছে। অপূর্ব অপূর্ব অপূর্ব, বাট ওয়াও ওয়াও, দারুণ দারুণ। আচ্ছা, কবুল 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 বলার মতো করে অপূর্ব 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 এরকম ভাবে বললাম, ঠিক আছে। উত্তেজিত হয়ে গেছি এই ভিউটা দেখে, কিন্তু আমি শুধু উত্তেজিত হলে তো হবে না, বাকি ঘরটাও দেখাতে হবে। তো আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এই খাটটাতে মোটামুটি মানে বেশ বড় ঘর, ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং, এই খাটটাতে আমার মতো চেহারার কিন্তু 3 জন শুতে পারে। আর পাশে এখানে দেখুন, এখানে একটা সেলফ, আরামসে নিজের জিনিসপত্র এখানে ঢুকিয়ে দিন, দিয়ে বাকি ঘরের যারা লোকজন তারা কিন্তু এখানে আরামসে 2 জন বসতে পারেন, আরাম করে চা খান। আয়না রয়েছে সুন্দর করে পরিপাটি করে সাজবার জন্যে। আর তার সাথে সাথে বাথরুমে যদি যাই, বাথরুমটা দেখি, ওয়েল, গিজার, কোমোড তো অবভিয়াসলি থাকবেই, নাহলে করবো কোথায়। তো এছাড়া এ পাশে হচ্ছে শাওয়ার, কল, বেসিনের এখানে একটা ছোট্ট আয়না, অল টিপটপ। আর এটার সাথে সাথে এই ঘরের আরেকটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এই জানলাটা। এটার কথা তো বলাই হয়নি। এই দেখুন এখান থেকে ভিউটা, এখন মেঘে পুরো ঢেকে রয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, সুতরাং দেখা যাবে না, কিন্তু মেঘটা যদি সরে যায় এখান থেকেও কিন্তু একটা দারুণ ভিউ আসে, দারুণ ভিউ। মানে বোথ সাইড, এদিকে আর এদিকে অসাধারণ ভিউ। মানে সত্যি কথা বলতে আমি যে রুমটা পেয়েছি এটা সত্যি আমার কাছে একটা বিশাল বড় লাক, বিশাল বড় লাক। আহা, হাতে সময় 24 ঘন্টারও কম, আর সকাল থেকে দৌড়ঝাঁপে ফুরিয়েও গেছে আমার দম। কিন্তু ওই যে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, সূর্যাস্তের সময় হয়ে গেল কিন্তু। তাই পরিপাটি ঝকঝকে ডাইনিং রুমে বসে দুপাশে জানলা দিয়ে মেঘ পাহাড়ের এই লুকোচুরি দেখতে দেখতে ঝটপট লাঞ্চটা সেরে নিলাম। দারুণ। এখানে ডাল, এখানে ভেন্ডির তরকারি, এখানে বেগুন, আলু ভাজা।
অদ্ভুত কম্বিনেশন, কিন্তু দারুণ লাগছে খেতে। কিন্তু তার থেকেও দারুণ লাগবে যদি গোটা হোমস্টের চারপাশটা এই অলস বিকেলে একটু ঘুরে ফিরে দেখা যায়। অদ্ভুত লাগছে না, মানে পুরো সাদা ফ্রেমের মধ্যে একটা গাছের ডাল এরকমভাবে উঠেছে, আর এদিকে পাহাড়গুলো পুরো মেঘের মধ্যে মিশে গেছে। আর যদি একটু পিছিয়ে আসি তাহলে এই হচ্ছে বসার জায়গা। এই বসার জায়গাটা থেকে খুব সুন্দরভাবে এই ভিউটা পাওয়া যায়, এবং সকালবেলা যদি মেঘ না থাকে তাহলে সানরাইজ দেখা যায় এখান থেকে। দারুণ লাগে বলছি বটে, বাট আমার কোনো চান্স নেই, তার কারণ যেটা হচ্ছে এই মেঘলা ওয়েদারটা কালকের আগে কাটবে না, আর ততক্ষণে সানরাইজ হয়ে যাবে। ব্যাড লাক। কালকে সূর্যোদয় দেখা যাবে কিনা জানি না, তবে এবারে আকাশ রাঙিয়ে সূর্য ডোবার পালা। ঘরের দরজা থেকে দাঁড়িয়েই সেই দৃশ্যকে দুচোখ ভরে দেখতে পাওয়া যায়। প্রচন্ড মায়াবী। অসাধারণ, জাস্ট অসাধারণ। আরো অসাধারণ দেখবেন একটা জিনিস, কি অসাধারণ ল্যান্ডস্কেপটা দেখুন, কত রকম কালারের মিক্সচার একটা এই ল্যান্ডস্কেপের মধ্যে, দারুণ লাগছে। একলা সন্ধেটা চা আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে বেশ চুপচাপই কাটছিল। এখন পাহাড় পুরো অন্ধকারে ঢেকে গেছে। দেখা যাচ্ছে শুধু দূর পাহাড়ের গায়ে সন্ধ্যের আলোমাখা ছোট্ট ছোট্ট ঘরবাড়ি। আর পাহাড় মানেই তো মায়া, সেটা সকাল হোক কিংবা সন্ধে, দারুণ লাগছে। কিন্তু আমি তো মিশুকে মানুষ, একলা বসে থাকাটা আমার কাছে খুবই চাপের ব্যাপার। তাই আমারই মতো কিছু ট্যুর পাগল লোকজনও পেয়ে গেলাম, রুদ্রজিৎ, মেধা, গৌরব, আরো অনেকে। ক্যাম্পফায়ারের আগুন আর বারবিকিউ চিকেন, আর তার সাথে একটা জমাটি মেঘলা ভিজে ঠান্ডা, আর চারপাশে হোমস্টের এই রঙিন আলো। পরিবেশটা বেশ একটা অদ্ভুত মায়ায় মেতে উঠেছে কিন্তু। আর তারই সাথে এই হই হুল্লোড়। বেশ বুঝতে পারছিলাম যে আমার পানবুতে এই একটা দিন কাটানোর সিদ্ধান্ত একদমই ভুল ছিল না। এক কথায় বেশ সময় কাটছে। কিন্তু মেঘলা ওয়েদারের জন্যে পানবুর এই মেইন অ্যাট্রাকশন স্পটে কিন্তু আজকে যাওয়া হয়নি। ওটার হিসেব কালকে করব, কারণ আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে। ওরে বাপরে বাপ, একটা দারুণ সন্ধে কাটলো, একটা দারুণ হইহুজ্জুতি হলো, আড্ডা হলো, গল্প হলো। এই কথায় কথায় সন্ধেটা কিভাবে কেটে গেল জানতেও পারলাম না। কিন্তু আমাদেরকে এবার শুতে হবে, কারণ সকালবেলা সানরাইজ দেখতে হবে। তো যদি কন্ডিশন আছে, যদি মেঘ না থাকে, যাই হোক প্রচণ্ড টায়ার্ড লাগছে। কালকে সকালে দেখা হচ্ছে। আপাতত লগ অফ করছি। টাটা, গুড নাইট। ও সরি, গুড নাইট। পানবুর বুকে আজ একটা নতুন ভোর, আর একটা নতুন সূর্যোদয়। হোক না মেঘলা আকাশ, পাহাড়ি সকালের মেঘ কুয়াশার ফাঁক দিয়ে সূর্যের মুখ তো দেখতে পেয়েছি, এটাই অনেক রিফ্রেশিং। আর তার সাথে যদি থাকে গরমা গরম চা, ব্যাস ফুল এনার্জি মোড অন। আর কি কি ভাবছেন?
সানরাইজ দেখতে পেয়েছেন মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন? চান্স নেই। দেখুন অবস্থা, ওই যে সোজা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবার কথা, কিন্তু এখন পুরো সাদা মেঘ। তাহলে কি করা যায়? চলুন নিচে যাই, নিচে গিয়ে একটু এই রাস্তাটা দিয়ে হেঁটে আসি, দেখি কেমন লাগে। হাতে গোনা কয়েক ঘন্টার জন্যই পানবু এসেছিলাম, কিন্তু এবারে আমাদের ঠিকানা বদলের পালা। নতুন ডেস্টিনেশনের পথে রওনা দিতে হবে তো আমাদের। তবে এখানেই শেষ কি? এমন একটা মেঘলা দিনে একটু মন খারাপের হিসেব নিকেশ করতে বসে শেষ পাতাতে পানবু যা দিয়ে গেল আমাকে, দুটো ছোট্ট ছোট্ট লাইনে সেটা বোঝাতে গেলে বলতে হয়, মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, আর ব্যাকুল হলে ওই যে দেখুন দূরে তিস্তা। মন চাইছিল আরও কিছুক্ষণ এখানে থাকতে, কিন্তু ওই যে বললাম, সবশেষে একটু মনের অবাধ্য তো হতেই হয়। না হলে শেন ডায়েরির পাতায় আর একটা নতুন গল্প আসবে কি করে? তাহলে চলুন আমরাও এবার বেরিয়ে পড়ি নতুন একটা ডেস্টিনেশনের খোঁজে। আমার পানবুর ডায়েরি আজ এখানেই বন্ধ করলাম। দেখা হচ্ছে নেক্সট লোকেশনে, নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।